আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় কর্মদিবসেও আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন তিনি। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন। এদিকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাহিনী প্রধানরা। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আসলে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আজও মন্ত্রীরা অফিস করছেন, যদিও আজকে মাহে রমজান শুরু হয়েছে এবং যে ইতিপূর্বে যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা অনুযায়ী মাহে রমজানে সরকারি অফিসের সময়সীমা ৩টার পরে শেষ হয়ে যাবে। তবুও সকালে আমরা এসে দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আবার যেটা বলছিলেন আপনি, যে দ্বিতীয় দিনের মতো এখানেই অফিস করছেন এই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তার যে কার্যালয় রয়েছে সেখানে। এবং আরও একটি বিষয়, আমরা এই মুহূর্তে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখানে একটি বৈঠক চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বৈঠকে সভাপতিত্ব করছেন বলা যায়। সেই বৈঠকটি মূলত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যেসব অধিদপ্তর রয়েছে সেই সব অধিদপ্তরের মহাপরিচালক এবং যে বিভাগগুলো রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সেই বিভাগের প্রধানদের সাথে তিনি বৈঠক করেছেন এবং সার্বিক বিষয়ে তিনি আসলে এখানে দিক নির্দেশনা দিয়েছেন এবং বৈঠকটি এই মুহূর্তে চলমান রয়েছে। এছাড়া সড়ক ও জনপদে আরও একটি বৈঠক রয়েছে, সেটি বেলা ৩টায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এহসানুল হক মিলন আরও একটি বৈঠকের বার্তা আমরা পেয়েছি, আমন্ত্রণ। সেখানে সেই বৈঠকটি হয়তো বেলা ১টার পরে অনুষ্ঠিত হতে পারে এবং মোটামুটি প্রত্যেকটি মন্ত্রণালয়ের দপ্তরেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং যেহেতু মন্ত্রীরা গতকাল দায়িত্ব নিয়েছেন এবং আজকে তাদের দ্বিতীয় দিন রয়েছে, সেই কারণে তাদের এই কর্মব্যস্ত দিন অতিক্রম করছেন তারা। সব মিলিয়ে সচিবালয়ে আজও বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের দপ্তরে তাদের যে দায়িত্ব এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ছাড়াও যে ১৮০ দিনের কর্মপরিকল্পনার কথা বলেছেন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠকে, সেই ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি মন্ত্রণালয়ে স্ব মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী কাজ শুরু করেছেন এবং সেইখানে মূলত যেটি প্রাধান্য দেওয়া হবে সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা যেমন বলেছেন প্রধানমন্ত্রী, তেমনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রমজান সহ অন্যান্য মাসেও দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরা। সব মিলিয়ে এইসব কর্মপরিকল্পনা নিয়ে ১৮০ দিনের অর্থাৎ বলা যায় ৬ মাসের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলছে এবং দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের মন্ত্রীরা তাদের কর্মব্যস্ত সময় অতিক্রম করছেন। দর্শক, জানছিলাম সচিবালয়ের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথ বর্জনের মধ্য দিয়ে আবারও সংসদীয় রাজনীতির জন্য শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। পরে সুজনের সমন্বয়ক দিলীপ কুমার বললেন, এবছরও বড় দুটি দল ও জোটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাম দলীয় জোট নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারেনি। এ নির্বাচনে বিএনপির সবচেয়ে বেশি প্রার্থী ব্যবসায়ী ছিল। নির্বাচনে ৮৯ জন নারী প্রার্থীর মধ্যে বিএনপির বেশিরভাগ বিজয়ী হন। দিলীপ জানান, স্বল্প আয়ের প্রার্থীর সংখ্যা বেড়েছে। আমরা এখানে যে তথ্যগুলো তুলে ধরছি এগুলোতে অনুসন্ধানী রিপোর্ট, এটা অনুসন্ধানী রিপোর্ট নয়। কতগুলো তথ্য যেগুলো তারা দিতে হয়, আমাদের কিছু অবজারভেশন আছে। ভবিষ্যতে আমরা এই নির্বাচন সম্পর্কে আমাদের মূল্যায়ন তুলে ধরবো। আরেকটা আমরা সংবাদ সম্মেলন করব, আমাদের একটা মূল্যায়ন আমরা তুলে ধরবো। এখানে
মূলত যেই তথ্যগুলো তারা দিয়েছে এগুলোই আমরা তুলে ধরব। নির্বাচন শেষ, নতুন সরকারও গঠন হয়েছে, কিন্তু এখনও নগরীর সড়কে রয়ে গেছে প্রচারের ব্যানার, পোস্টার, বিলবোর্ডও। ভোট গ্রহণের পর অনেক প্রার্থী নিজ উদ্যোগে ব্যানার অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রভাব পড়েনি রাজধানী জুড়ে। বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণ করতেও হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের প্রায় 150 ঘন্টা পেরিয়েছে। জয় পরাজয়ের কারণ বিশ্লেষণও শেষ অনেকের, কিন্তু রাজধানীর সড়ক জুড়ে এখনও রয়ে গেছে দৃষ্টি দূষণ। সড়ক বিভাজক, বৈদ্যুতিক খুঁটি কিংবা সরকারি স্থাপনা এখনও দখলে নির্বাচনী পোস্টার, ব্যানারে। এবার পোস্টারে নিষেধাজ্ঞা দিয়েও সুফল মেলেনি। বেশিরভাগ সড়কে প্রার্থীদের রং বেরঙের পোস্টার ছিল চোখে পড়ার মতো। ঢাকার বেশিরভাগ মূল সড়ক থেকে ব্যানার অপসারণ করা হলেও অলিগলিতে অবস্থা এখনও নাজুক। অনেক বিজয়ী প্রার্থীরাও এক্ষেত্রে নিষ্ক্রিয় নির্বাচনের পর। শহরের এমন দৃষ্টি দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন থাকলেও তার কার্যকারিতা নেই। এমন বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণে তাই চ্যালেঞ্জের মুখে সিটি কর্পোরেশন। পোস্টারের ব্যাপকতা ছিল অনেক বেশি, সো ওইটা থেকে ওভারকাম করার জন্য আমরা গত পরশুদিন থেকে আমরা রিলেন্টলেসলি কাজ শুরু করেছি। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আজকে পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% আমরা সরাতে সক্ষম হয়েছি। শুক্রবারের মধ্যে সকল ব্যানার, বিলবোর্ড সরানো হবে বলে জানান এই কর্মকর্তা। আগামী কালকের ভিতরে আমরা অলমোস্ট শতভাগ আমরা অপসারণ করতে সক্ষম হব। আমরা ওনাদের লিমিটেশনটা বুঝতে পারছি, ওনারাও কিন্তু ওরকমভাবে কনসেন্ট্রেট করতে পারেনি। বাট হাউএভার আমরা যেহেতু কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমরাই শেষ করছি, আর ওনাদেরকে আর আমরা এটা নিয়ে আর ইনভলভ করতে চাচ্ছি না আর কি। নির্বাচনের পর এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক লাখ পোস্টার, ব্যানার অপসারণ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে তিনি কথা বলেন। তিনি বলেন, মানুষ যেন রমজান মাসে সাশ্রয়ী দামে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে, এজন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারি এই উদ্যোগে ফলে খোলা বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না বলে আশা করেন মন্ত্রী। এবারের আয়োজনে রাজধানীর 10 লাখ পরিবার এই সুবিধা ভোগ করতে পারবে। উত্তরা, আজিমপুর, মিরপুর সহ বিভিন্ন 25টি পয়েন্টে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি ডজন ডিম 96 টাকায়, প্রতি কেজি তরল দুধ 80 টাকায় এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর বাজারে দাম বেড়েছে, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারের খবর জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, নিত্য পণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? কাকুলি, আপনি যেমনটি বলছিলেন, রমজানের প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা দেশের বাজারে প্রতি বছরই রমজান আসলে দেখতে পাই যে রমজানকে কেন্দ্র করে বেশ কিছু পণ্যের দাম হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি ইফতারের অন্যতম অনুষঙ্গ যেটি বেগুনি তৈরিতে ব্যবহৃত হয় বেগুন, সেটির দাম কিন্তু আকাশচুম্বী হয়ে গিয়েছে। যেটি গত কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে আমরা দেখতে পেয়েছি 60 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি 120 থেকে 140 টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে। অন্যদিকে আরেকটি খাবার যেটি শসা, সেটির দাম আমরা দেখতে পেয়েছি বেড়েছে, সেটি কেজিতে 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি প্রতি বছর রমজান এলেই লেবু অন্যতম একটি খবরের তালিকায় থাকে। এবারও সেটি আমরা দেখতে পেয়েছি, লেবু হালি প্রতি কেউ 120 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি করছেন। তারা যেমনটি বলছেন বিক্রেতারা,
তারা অজুহাত দিচ্ছেন যে অনেকাংশেই বাজারে এখন লেবুর যে চাহিদা তার তুলনায় সরবরাহ কম। তারা যেমনটি বলছেন কোনো কোনো গাছে কেবল ফুল এসেছে বা এখনও পরিপক্ক হয়নি, তার ফলে লেবুর যে সরবরাহ সেটি এখনও চাহিদা অনুযায়ী তারা পাচ্ছে না, যার বিপরীতে লেবুর দাম বেড়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি কাঁচামরিচের দাম 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 60 টাকা কেজি এবং আলু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি আপনাকে বলে রাখি, রমজান এলেই কিন্তু মাংসের চাহিদাও বেড়ে যায়, সেটিকে পুঁজি করে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন সেটির দাম বাড়িয়ে দিয়েছেন। গত দুদিন আগে আমরা দেখতে পেয়েছি ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগি সেটি 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এখানেও 30 টাকা কেজিতে বেড়েছে। এবং গরুর মাংস যেটি 750 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটিও আজকে 800 টাকা কেজি আমরা বিক্রি করতে দেখছি। মাংস বিক্রেতারা যেমনটি বলছেন যে গাবতলী হাটে তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে, যার ফলে বাধ্য হয়েই তারা অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করছেন। এছাড়া খাসির মাংস 1250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এখানেও কেজিতে 50 টাকা বেড়েছে। অন্যদিকে যদি মাছের বাজারে যাই, সেখানে আমরা দেখতে পেয়েছি চড়া একটি দামের একটি প্রভাব পড়েছে, কারণ আমিষের অংশ হিসেবে মাংসের পাশাপাশি রমজানে কিন্তু মাছেরও চাহিদা বেড়ে যায়। যদিও আমরা দেখতে পেয়েছি যে মাছের সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে তারা বলছেন যে চাহিদা বেড়ে যাওয়ার ফলে কেজিতে 100 থেকে 200 টাকা বড় ছোট মাছের ক্ষেত্রে দাম বেড়েছে। অন্যদিকে স্বস্তির খবর হচ্ছে গিয়ে মুদি পণ্যের বাজারে, যেমনটি আমরা দেখতে পাই অন্যান্য বছর কিন্তু রমজানের শুরুতেই ছোলা বা চিনির দাম অতিরিক্ত বেড়ে যায়, তবে এখন পর্যন্ত বিক্রেতারা যেটি বলছেন, আজকের দিন পর্যন্ত রোজার প্রথম দিন হিসেবে ছোলা, চিনি বা ডাল এবং তেলের দামের ক্ষেত্রে তেমন কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু দামও স্থিতিশীল রয়েছে। ক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবার যেন অন্তত তারা স্বস্তিতে তাদের রমজান সম্পন্ন করতে পারে, তার ফলে শুরু থেকেই যাতে কঠোর মনিটরিং জোরদার করা হয়, যাতে করে অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা রমজানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে। এখন পর্যন্ত রমজানের প্রথম দিনের বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। কাকলি। দর্শক, জানছিলাম বাজার দামের খবর। পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নতুন সময়সূচি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সূচি অনুযায়ী রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। এর মধ্যে দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত 15 মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রমজানে ব্যাংকের লেনদেন হবে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ চালানোর জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। খেলার খবর, টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে শেষ দল হিসেবে সুপার 8-এ জায়গা করেছে পাকিস্তান, যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাবর আজম, সাদাব খানরা। এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রিসিডিং করে রাখা হয়েছিল 8 দলের অবস্থান। এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারেনি, তাদের জায়গায় বি গ্রুপ থেকে সেরা 8-এ উঠেছে জিম্বাবুয়ে। সুপার 8-এর প্রথম গ্রুপে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। 21 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত হবে এই পর্বের 12টি ম্যাচ। পরে 4 ও 5 ম্যাচ মাঠে গড়াবে 2 সেমিফাইনাল, আর 8 ম্যাচ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে সেমিফাইনাল জয়ী 2 দল। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।